আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনতে হয়তো একটু নিরস লাগতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে দারুণ একটা গল্প। আপাত দৃষ্টিতে সাধারণ এবং সরকারি ধাঁচের একটি আইনি চিঠির ব্যবচ্ছেদ করে আজ আমরা এর পেছনের আসল ফরেনসিক বিবরণ আর আদালতের একেবারে ভেতরের কাজকারবার ডিকোড করতে চলেছি। চলুন শুরু করা যাক। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। শুরুতেই একটা কৌতূহলোদ্দীপক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের মতো জায়গায় চলা একটা হাই প্রোফাইল আইনি বিবাদকে কিভাবে মাত্র এক টুকরো কাগজের সাহায্যে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া যায়? শুনতে অবাক লাগলেও আইনি জগতের এই জাদুকরী কৌশলটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। আমাদের সামনে এখন যে চিঠিটা আছে তার একেবারে সাধারণ আমলাতান্ত্রিক উপরিভাগের দিকে তাকালে আপনি হয়তো বিশেষ কিছু বুঝতে পারবেন না, মনে হবে এ আর এমন কি। কিন্তু এই সাদামাটা আবরণের ঠিক নিচেই ঘনিয়ে উঠেছে এক চরম উত্তেজনাময় আইনি সংঘাত। আর আজ আমরা এই চিঠির প্রতিটি লাইনের একেবারেই গভীরে গিয়ে এর আসল অর্থটা বের করে আনব। প্রথম পর্ব, মেটাডেটার পাঠোদ্ধার। প্রথমেই চিঠির প্রেরকের দিকে নজর দেওয়া যাক। চিঠির নিচে লেখা আছে উদ্যম মুখার্জির নাম, আর তার ঠিক নিচেই রয়েছে একটা ভারী পদবি, অ্যাডভোকেট অন রেকর্ড। ভারতের বিচার ব্যবস্থায় এর মানে কিন্তু যে সে আইনজীবী নয়। এরা হলেন সুপ্রিম কোর্টের এক বিশেষ ধরনের এলিট আইনজীবী, যাদের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা এবং মক্কেলের হয়ে সওয়াল করার একচেটিয়া অধিকার থাকে। অর্থাৎ এই চিঠিটা আদালতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বীকৃত প্রতিনিধির তরফ থেকে এসেছে। এবার প্রাপক এবং তারিখের দিকটা খেয়াল করুন। চিঠিটা লেখা হয়েছে সরাসরি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের উদ্দেশ্যে, যিনি আদালতের সমস্ত প্রশাসনিক কার্যক্রম সামলান। আর তারিখটা হলো ২৬শে মে ২০২৬। এই ছোট ছোট তথ্যগুলো বুঝিয়ে দিচ্ছে যে বিষয়টা একেবারে ফর্মাল এবং প্রশাসনিক স্তরের এক জরুরি যোগাযোগ। কিন্তু আসল চমকটা রয়েছে চিঠির একটু নিচের দিকে। এই চিঠির তাগিদ বা জরুরি অবস্থাটা ঠিক কতটা, সেটা তারিখগুলো মেলালেই পরিষ্কার হয়ে যাবে। চিঠিটা ড্রাফট করা হয়েছে ২৬ মে, আর সেখানে স্পষ্ট লেখা আছে যে মামলাটি ঠিক পরের দিন অর্থাৎ ২৭ মে ১১ নম্বর আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত। ভাবতে পারছেন, শুনানির ঠিক ২৪ ঘণ্টা আগে এই চিঠি জমা পড়ছে। এর থেকেই পেছনের তাড়াহুড়োটা বেশ আন্দাজ করা যায়। দ্বিতীয় পর্ব, মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বিবাদ। এবার চিঠির অত্যন্ত জটিল বিষয় বা সাবজেক্ট লাইনটা একটু ভেঙে দেখা যাক। এখানে দেখুন, পরপর বেশ কিছু আইনি ডায়েরি আর সিভিল অ্যাপিল নম্বর দেওয়া আছে, যেমন কন্টেম্পট পিটিশন ডায়েরি নং ১৩,৪২৭, সিভিল অ্যাপিল ৭৯২ থেকে ৭৯৪। শুনে স্রেফ কিছু নম্বর মনে হলেও আদালতের বিশাল এবং জটিল ফাইলিং সিস্টেমে একটা নির্দিষ্ট বিবাদকে নিখুঁতভাবে চিহ্নিত করার জন্যই এই নম্বরগুলো ব্যবহার করা হয়। এগুলো হলো এই বিশাল আইনি গোলকধাঁধার এক একটা সুতো। আর এই পুরো সংঘাতের কেন্দ্রে যে আর্থিক বিষয়টা রয়েছে সেটাই সবচেয়ে কৌতূহলোদ্দীপক। চিঠির শুরুতেই উল্লেখ করা হয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতার কথা। আমরা সবাই জানি মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে সাধারণ জীবনযাত্রার মান যাতে বজায় থাকে, তার জন্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের এই বিশেষ ভাতাটা দেওয়া হয়। আর এই চিঠির জন্মই হয়েছে এই মহার্ঘ ভাতা বা ডিএকে কেন্দ্র করে। যদি আমরা বিবাদটাকে একেবারে সহজ করে তুলে ধরি, তাহলে চিত্রটা দাঁড়ায় এই রকম। একদিকে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার। মূল অভিযোগ, কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা রিলিজ না করা। আর এই নিয়েই জল এতদূর গড়িয়েছে যে বিষয়টা সোজা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে এবং সরকারের বিরুদ্ধে একটি আদালত অবমাননা বা কন্টেম্পট পিটিশন দায়ের করা হয়েছে। তৃতীয় পর্ব, সময়রেখা বা টাইমলাইন পুনর্গঠন। এই চিঠির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তারিখগুলোকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে একটা দারুণ টাইমলাইন বেরিয়ে আসে। প্রথমে ৫ ফেব্রুয়ারি, যেদিন আদালত ডিএ দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছিল। এরপর সোজা ২৬ মে, যেদিন চিঠিটা লেখা হচ্ছে। পরদিন ২৭ মে এই মামলার শুনানি, আর চিঠিতে বলা হচ্ছে আগামী ৩০ মে এই বিষয়ে একটা বড় বৈঠক হতে চলেছে। পুরো বিষয়টা যেন একটা থ্রিলারের মতো এগোচ্ছে, তাই না? চতুর্থ পর্ব, মুলতবি করার অনুরোধ। চিঠির একেবারে শেষের দিকটায় গেলে আমরা দেখতে পাই অ্যাডভোকেট জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৩০ মে সমস্ত পক্ষের সাথে একটি বৈঠকের আয়োজন করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই যে ৫ ফেব্রুয়ারির আদালতের নির্দেশ, সেটা কিভাবে পালন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা, অর্থাৎ একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে। আর ঠিক এই জায়গাতেই আসছে সেই জাদুকরী সংখ্যা ৪,
হ্যাঁ, যেহেতু 30 তারিখ একটা বৈঠক ঠিক হয়ে আছে, তাই চিঠিতে অত্যন্ত বিনয়ের সাথে জানানো হয়েছে যে ন্যায্য বিচারের স্বার্থে 27 তারিখের শুনানিটি যেন 4 সপ্তাহের জন্য মুলতবি বা অ্যাডজন করা হয়। ভেবে দেখুন, শেফ এই একটা বাক্যের মাধ্যমেই সুপ্রিম কোর্টের মতো জায়গায় আইনি প্রক্রিয়ার বিরাট চাকাটা সাময়িকভাবে থামিয়ে দেওয়ার অনুরোধ করা হলো। আর চিঠির শেষ লাইনটা তো আরও চমৎকার। সেখানে লেখা হয়েছে চিঠিটা যেন আগেভাগেই বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে তাদের অকারণে পেপার বুক পড়ার অসুবিধায় পড়তে না হয়। আইনি দুনিয়ার এই প্রাচীন শিষ্টাচারটা খেয়াল করেছেন? যেহেতু 4 সপ্তাহ সময় চাওয়া হচ্ছেই, তাই বিচারপতিদের ওই মামলার বস্তা বস্তা ফাইল বা পেপার বুক পড়ার খাটুনি থেকে বাঁচাতেই এই সৌজন্যমূলক আবেদন। সত্যি দারুণ একটা পদ্ধতি। এই পুরো বিশ্লেষণের শেষে এসে আমরা এক মোক্ষম প্রশ্নের সামনে দাঁড়িয়েছি। আগামী 30 মের বৈঠক কি সত্যি এই দীর্ঘস্থায়ী অচলাবস্থার কোনো জট খুলতে পারবে, নাকি এই 4 সপ্তাহ সময় চেয়ে নেওয়াটা আসলে আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়াকে আরও কিছুটা পিছিয়ে দেওয়ার একটা সুচিন্তিত আমলাতান্ত্রিক কৌশল? আপাতদৃষ্টিতে সাধারণ একটা চিঠির আড়ালে লুকিয়ে থাকা এই বিরাট আইনি চালের বিষয়টা সত্যিই ভাবায়। আপনাদের কি মনে হয়? আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে এখন একদম পরিষ্কার।